ক বিভাগ গৃহ ও গৃহ ব্যবস্থাপনা। গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ। একটি শিশুকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই পরিবেশকে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত করা যায়। এখানে আমরা নানাবিধ কাজ করি। কাজের স্থানগুলো শনাক্ত করে কোথায় কি কাজ করব তা জানা থাকলে কাজ সহজ হয়। গৃহের ভিতর ও বাইরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গৃহকে পরিষ্কার ও পরিপাটি রাখতে হলে জিনিসপত্র যথাস্থানে সংরক্ষণ করতে হয়। সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করলে প্রতিটি কাজেই সফলতা আসে। এই বিভাগ শেষে আমরা গৃহ ও গৃহ পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারব। গৃহের কাজের স্থান শনাক্ত করতে পারব। ব্যবহারের পর জিনিসপত্র নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে শিখব। গৃহ পরিবেশে গাছ লাগানোর গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। গৃহ ও গৃহ পরিবেশ পরিষ্কার রাখার ধারণা ব্যাখ্যা করতে পারব। গৃহ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারব। গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব মূল্যায়ন করতে পারব। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। পাঠ 1 গৃহ ও গৃহ পরিবেশ। গৃহ। তোমরা নিশ্চয়ই শুনেছ যে আদিম যুগের মানুষ আমাদের মতো গৃহে বাস করত না। হিংস্র বন্য প্রাণীর আক্রমণ এবং ঝড়, বৃষ্টি, শীত, তাপ ইত্যাদির কবল থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা শুধু একটা আশ্রয়স্থল খুঁজে নিত। এই আশ্রয়স্থলগুলো ছিল বন, জঙ্গল, বড় গাছ, পাহাড়ের গুহা ইত্যাদি। পরবর্তীতে মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ শিখল, তখন তারা একত্রিত হয়ে পরিবার গঠন করল। পরিবারের সদস্যদের বসবাসের জন্য তারা গৃহের প্রয়োজন অনুভব করল এবং গৃহ নির্মাণ করতে শিখল। এভাবে গৃহের সূচনা হল। আমরা বলতে পারি গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি চাহিদা পূরণ হয়। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটাও মজবুত হয়। গৃহ পরিবেশ প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হল গৃহ। আশেপাশের সবকিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর। গৃহ পরিবেশের মধ্যে থাকে বিভিন্ন ঘর বা কক্ষ, বারান্দা, ছাদ, চালা, আঙিনা ইত্যাদি। পরিবারের সদস্যদের সবরকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার। আমরা সবাই শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই পরিবেশেই বসবাস করি। তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। এখান থেকেই আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। গৃহ পরিবেশের মধ্যে অবস্থান করে আমরা বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করে থাকি। ফলে আমাদের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। আর তাই গৃহ পরিবেশটাও হওয়া দরকার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং সুশৃঙ্খল। তাহলেই গৃহের মানুষগুলো সুস্থ ও সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে, যা আদর্শ জাতি গঠনে সহায়ক হবে। গৃহের সব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখা দরকার। সেজন্য গৃহে যে সব ব্যবস্থা থাকতে হবে, সূর্যের আলো প্রবেশ ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকা, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা, গৃহের ভিতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার রাখা, ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা, গৃহে সৃষ্ট ধোঁয়া নির্গমনের ব্যবস্থা থাকা, গৃহের আঙিনায় জায়গা থাকলে সেখানে ছোট বড় গাছ এবং প্রয়োজনে টবে বিভিন্ন গাছ লাগানো। পরিচ্ছন্ন ও গোছালো গৃহ পরিবেশ, অপরিচ্ছন্ন ও অগোছালো গৃহ পরিবেশ। শহর ও গ্রামে গৃহের ধরন আলাদা হয়। শহরে পাকা বাড়ি তৈরি হয় ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে। আর গ্রামে সাধারণত কাঁচা বাড়ি দেখা যায়, যেগুলো টিন, কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে তৈরি। কাজ 1 গৃহের পরিবেশ রক্ষায় তুমি কি কি করতে পারো তার একটা তালিকা তৈরি করো। পরিবেশ রক্ষার কিছু সহজ ও বাস্তবধর্মী পদক্ষেপের তালিকা নিচে দেওয়া হলো। গৃহ পরিবেশ রক্ষায় করণীয়: ঘর নিয়মিত পরিষ্কার করা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও ময়লা পানি ঠিকমতো নিষ্কাশন করা, খাবার ও পানির জিনিসগুলো পরিষ্কার ও সুরক্ষিত রাখা, জানালা ও দরজা খোলা রেখে ঘরে যথেষ্ট বাতাস চলাচল নিশ্চিত করা, সূর্যের আলো ঘরে আসার ব্যবস্থা রাখা, ধোঁয়া বা ধুলোমুক্ত রাখার চেষ্টা করা, আঙিনায় বা ঘরে ছোট বড় গাছ রাখা, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে ঘর গোছানো রাখা, পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার, সহযোগিতা ও শ্রদ্ধা বজায় রাখা, যে কোন ক্ষতি বা সমস্যা দেখা দিলে তা ঠিক করা, যেমন টিন, পাইপ, জানালা মেরামত করা। কাজ 2 গ্রামের একটি গৃহ ও শহরের একটি গৃহের তুলনা করো। গ্রামের গৃহ ও শহরের গৃহের তুলনা নিচে সহজভাবে দেওয়া হলো। বিষয়: গ্রামের গৃহ, শহরের গৃহ। নির্মাণ উপাদান: কাঁচা, মাটি, বাঁশ, কাঠ, টিন ইত্যাদি। পাকা, ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি।
ধরন সাধারণত 1 বা 2 তলা, ছাদ টিন বা পাটের, একাধিক তলা, ছাদ সিমেন্ট বা ইটের। পরিবেশ আঙিনা, ছোট বড় গাছ, প্রকৃতির সঙ্গে মিলিত, জায়গা সীমিত, বাগান কম, কিছু গাছ টবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা অসুবিধে, ময়লা পানি ও কচুরিপানা হতে পারে। সুবিধাজনক সরকারি বা ব্যক্তিগত পরিষ্কার ব্যবস্থা থাকতে পারে। বাতাস ও আলো প্রাকৃতিক আলো ও বাতাস ভালো, খোলা জায়গা বেশি। অনেক সময় ঘরে সূর্যের আলো কম, বাতাস চলাচল সীমিত। সুবিধা শান্ত ও প্রাকৃতিক পরিবেশ, স্বল্প জনসংখ্যা, শহরের সুযোগ সুবিধা বেশি, স্কুল, হাসপাতাল, দোকান ইত্যাদি, কিন্তু ভিড় ও শব্দ বেশি। পার্ট 2 গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস। আমরা ইতোমধ্যে জেনেছি যে আমাদের গৃহে বিভিন্ন রকম স্থান আছে। গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি, বারান্দা ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান। গৃহে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এক এক ধরনের কাজ এক এক জায়গায় করা হয়ে থাকে। গৃহের বিভিন্ন কক্ষ বা স্থানের বিন্যাস এই কাজের উপর ভিত্তি করেই গড়ে ওঠে, যেমন রান্না, খাওয়া দাওয়া, গোসল, পড়ালেখা, সাজসজ্জা, বিশ্রাম, ঘুমানো, অতিথি আপ্যায়ন ইত্যাদি। এই কাজগুলো প্রত্যেকটাই আলাদা ধরনের, ফলে এই কাজের স্থানগুলোও বিভিন্ন রকম হয়ে থাকে। গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়, যথা 1 আনুষ্ঠানিক স্থান, 2 অনানুষ্ঠানিক স্থান, 3 কাজের স্থান। আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করা হয়। এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে কোনো অতিথি, বন্ধু বান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলোতে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি। কখনো কখনো তাদের থাকার ব্যবস্থা করে থাকি। এই স্থানগুলোর মধ্যে আছে বসার ঘর বা ড্রয়িং রুম, খাওয়ার ঘর, অতিথি ঘর, গাড়ি, বারান্দা, সিঁড়ি ইত্যাদি। একটি আনুষ্ঠানিক স্থান। অনানুষ্ঠানিক স্থান বলতে বোঝায় সাধারণত আমরা যে স্থানগুলোতে ব্যক্তিগত বা একান্ত নিজের কাজগুলো করে থাকি। এখানে আমরা বিশ্রাম নিই, ঘুমাই, পড়াশোনা করি, সাজসজ্জা করি ইত্যাদি। এই স্থানগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্যরাই তাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, তাই এখানে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হয়। অনানুষ্ঠানিক স্থানগুলোর মধ্যে পড়ে শোবার ঘর, পড়ার ঘর, সাজসজ্জার ঘর ইত্যাদি। একটি অনানুষ্ঠানিক স্থান, কাজের স্থান। এই স্থানে প্রতিদিন গৃহের বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, যেমন রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি। রান্নার কাজের মধ্যে খাবার রান্নার জন্য প্রস্তুতি অর্থাৎ কোটা, বাছা, ধোয়া, মশলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্না করা সবই থাকে। তাছাড়া খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পড়ে কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, ঘর মোছা বা লেপা, সিলিং, দরজা জানালার গ্রিল ও কাঁচ, বাথরুম, টয়লেট, ঘরের আঙিনা ইত্যাদি পরিষ্কার করা। কাজের স্থানগুলো হল রান্নাঘর, বাথরুম ও টয়লেট, ভাড়ার ঘর বা চাল, ডাল, শস্য ইত্যাদি সংরক্ষণের স্থান, কাপড়, তৈজসপাতি বা বাসন পেয়ালা ধোয়ার স্থান, কোটা বাছার স্থান। একটি কাজের স্থান। কাজ 1 তোমার বাড়িতে তোমার বন্ধু পরিবারসহ বেড়াতে এলে তাকে কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে? আমার বন্ধু ও তার পরিবার যখন আমার বাড়িতে বেড়াতে আসে, তখন অভ্যর্থনা দেওয়ার জন্য আমি আনুষ্ঠানিক স্থান ব্যবহার করব। সাধারণত এতে ড্রয়িং রুম বা বসার ঘর ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে পরিকল্পনা হতে পারে, ড্রয়িং রুমে অভ্যর্থনা, অতিথিদের বসানোর জন্য চেয়ার বা সোফা প্রস্তুত রাখব, হালকা পানীয় যেমন জল বা চা, কফি পরিবেশন করব, অতিথিদের সাথে প্রফুল্লভাবে কথা বলবো এবং তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করব। খাওয়ার ঘরে আপ্যায়ন, যদি প্রয়োজন হয়। যদি অতিথিরা খাবার খেতে থাকে, তবে খাবারের জন্য খাবার পরিবেশন, সুন্দরভাবে সাজানো খাবার টেবিল ব্যবহার করব। গৃহের পরিচ্ছন্নতা ও সাজসজ্জা। আনুষ্ঠানিক স্থানটি পরিষ্কার, গোছানো ও সুন্দর সাজানো থাকবে। ফুলের গ্লাস বা ছোট সাজসজ্জা ব্যবহার করলে আরও আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। সংক্ষেপে বলতে গেলে, ড্রয়িং রুম বা আনুষ্ঠানিক ঘর হল এমন স্থান যেখানে অতিথি আপ্যায়ন করা হয় এবং যেখানে পরিবারের সকল সদস্য অতিথির সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ বজায় রাখে। কাজ 2 বাড়ির অনানুষ্ঠানিক স্থানগুলো চিহ্নিত করে সেখানে কি কি কাজ করা হয় লেখো। বাড়ির অনানুষ্ঠানিক স্থানগুলো হল সেই স্থান যেখানে পরিবারের সদস্যরা একান্ত নিজের কাজগুলো করে এবং কিছুটা গোপনীয়তা থাকে। নিচে তাদের উদাহরণ ও সেখানে করা কাজগুলো দেওয়া হল। অনানুষ্ঠানিক স্থান, সেখানে করা কাজ: শোবার ঘর, বিশ্রাম নেওয়া, ঘুমানো, ব্যক্তিগত শান্তি ও গোপনীয়তা বজায় রাখা। পড়ার ঘর, স্টাডি রুম, পড়াশোনা, হোমওয়ার্ক করা, বই পড়া, শিক্ষামূলক কাজ করা। সাজসজ্জার ঘর, ড্রেসিং রুম, কাপড় পরিবর্তন, সাজসজ্জা করা, চুল নফলানো বা প্রসাধন ব্যবহার করা। সংক্ষেপে বলতে গেলে, অনানুষ্ঠানিক স্থানগুলো হল পরিবারের ব্যক্তিগত কাজের স্থান,
যেখানে অতিথি বা বাইরের লোক সাধারণত প্রবেশ করে না। পার্ট ৩ প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ। শাহেদ প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছায়। স্কুল থেকে বাসায় ফিরে এসে স্কুলের ব্যাগ, বই, খাতা, জামা প্যান্ট, জুতা মোজা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখে। প্রতিদিন পড়ালেখা শেষ করে বই, খাতা, পেন্সিল, কলম সব গুছিয়ে রাখে। বিকেলে খেলা শেষে খেলার সামগ্রীগুলো ঠিক জায়গায় রাখে। ফলে প্রয়োজনের সময় সে সবকিছু হাতের কাছে পায়। প্রত্যেকটা জিনিসের ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে। তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে। জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলো টেকসই হয়। গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি। প্রয়োজনের সময় সেগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়। ফলে খোঁজাখুঁজিতে অযথা সময় ও শক্তি অপচয় হয় না। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে গৃহের সৌন্দর্য নষ্ট হয় ও বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। গৃহের বিভিন্ন রকম কাজের সুবিধার জন্য আমরা অনেক রকম সাজসরঞ্জাম ও উপকরণ ব্যবহার করে থাকি। যেমন রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম হাঁড়ি, কড়াই, খুন্তি, চামচ, বটি, ছুরি, প্রেসার কুকার, ব্লেন্ডার, ওভেন, চুলা ইত্যাদি। এর মধ্যে যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো রান্নাঘরের তাকে হাতের কাছে রাখা ভালো। আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় না সেগুলো কেবিনেট বা উপরের দিকে রাখা হয়। খাবার পরিবেশনের জন্য প্লেট, গ্লাস, জগ, চামচ, কাঁটা চামচ, ট্রে ইত্যাদি খাবার ঘরে তাকে সাজিয়ে রাখতে পারি। সেলাইয়ের সরঞ্জামের মধ্যে প্রধান হল সেলাই মেশিন, যা আমরা ঘরের যেকোনো একটা কোণায় রেখে থাকি। সূচ, কাঁচি, ফিতা, বোতাম, সুতা ইত্যাদি উল্লিখিত অন্যান্য উপকরণগুলো একটা বাক্সে করে মেশিনের কাছে রাখি। বাগান করার সরঞ্জাম ঝাঁঝরি, পানির পাইপ, শাবল, কোদাল, দা, কাঁচি ইত্যাদি। এগুলো ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে একটা কোণে নির্দিষ্ট তাকে অথবা স্টোররুমেও রাখা যায়। লন্ড্রির সরঞ্জাম বালতি, মগ, ওয়াশিং মেশিন ইত্যাদি। এগুলো বাথরুমে রাখা হয়। ইস্ত্রিটা ইস্ত্রির বোর্ডের সাথে রাখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম ঝাড়ু, ঝুলঝাড়ু, ঘরমোছার সামগ্রী, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি। এগুলো আমরা স্টোর রুমের একটা কোণায় রাখতে পারি। পোশাক পরিচ্ছদ দৈনন্দিন ব্যবহারের পোশাক পরিচ্ছদগুলো আমরা আলনা বা ওয়ার্ডরোবে রাখি। উৎসবে পরার পোশাক বা মৌসুমি পোশাকগুলো আমরা আলমারিতে বা বাক্সে রাখি। এছাড়া জুতা, স্যান্ডেল, মোজা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করা উচিত। এগুলো রাখার জন্য আলনার নিচের তাক বা জুতার তাক ব্যবহার করতে পারি। পড়ালেখার উপকরণগুলো যেমন বই, খাতা, কলম ইত্যাদি পড়ার টেবিলের কাছে কোনো তাকে গুছিয়ে রাখি। তাক না থাকলে টেবিলের উপরেও সেগুলো গুছিয়ে রাখতে পারি। বইয়ের তাক, ড্রেসিং টেবিল, ব্যাকপট, আলনা। প্রসাধন সামগ্রী সাজসজ্জার জন্য আমরা বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করি। যেমন সাবান, শ্যাম্পু, চিরুনি, স্নো পাউডার, কোল্ড ক্রিম, লিপস্টিক, পারফিউম, শেভিং ব্রাশ, রেজার ইত্যাদি। এগুলো ড্রেসিং টেবিল বা ড্রেসিং রুমের কোনো নির্দিষ্ট জায়গায় রাখলে সুবিধা হয়। প্রাথমিক চিকিৎসার উপকরণ তুলা, ব্যান্ডেজ, ডেটল, গরম বা বরফ পানির ব্যাগ, স্পিরিট, বার্নল, ব্যথা কমার ওষুধ, অ্যান্টিসেপটিক পাউডার বা মলম ইত্যাদি। এগুলো আমরা একটা নির্দিষ্ট বাক্সে রাখি, যাকে বলে প্রাথমিক চিকিৎসা বাক্স। এটা একটু উঁচু স্থানে রাখতে হয়, তবে তা যেন সবাই দেখতে ও জানতে পারে। বিবিধ জিনিসের মধ্যে আছে পুরনো খবরের কাগজ, ম্যাগাজিন, খেলনা সামগ্রী ইত্যাদি। এই জিনিসগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেজন্যে কোনো বাক্সের ভিতরে রেখে দিতে পারি, যাতে ঘরের সৌন্দর্য নষ্ট না হয়। কাজ ১ প্রতিদিন তুমি যে সব জিনিস ব্যবহার করো সেগুলো কোথায় রাখো তার একটা তালিকা করো। আমার কাজের জন্য একটি সহজ তালিকা তৈরি করা হলো, যেখানে প্রতিদিন ব্যবহৃত জিনিসগুলো এবং তাদের নির্দিষ্ট জায়গা উল্লেখ করা হয়েছে। জিনিসপত্র রাখার জায়গা: স্কুল ব্যাগ, নিজের টেবিল বা ব্যাগ রাখার জায়গায়। বই ও খাতা, পড়ার টেবিলের কাছে তাক বা তাকের মধ্যে। পেন্সিল, কলম, রাবার, পেন্সিল শার্পনার, ছোট পেন্সিল ধারকের মধ্যে টেবিলে। জামা প্যান্ট, আলনা বা ওয়ার্ড্রোবের মধ্যে। জুতা, মোজা, জুতার তাক বা আলনার নিচের তাক। খেলনার সামগ্রী, খেলনা বাক্স বা নির্দিষ্ট তাকের মধ্যে। পানির বোতল বা কাপ, রান্নাঘরের তাক বা জল রাখার জায়গায়। প্রসাধন সামগ্রী, চিরুনি, সাবান, শ্যাম্পু, ক্রিম। ড্রেসিং টেবিল বা ড্রেসিং রুমের তাক, বাক্সে। প্রাথমিক চিকিৎসার উপকরণ, প্রাথমিক চিকিৎসা বাক্সে, উঁচু স্থানে। খাবারের টেবিল, ট্রে, গ্লাস, প্লেট। খাবার ঘরের তাক বা ক্যাবিনেটে। ঝাড়ু, মপ, পরিষ্কার সামগ্রী। স্টোররুম বা নির্দিষ্ট কোণায় রাখার ব্যবস্থা। কাজ -2 তোমার বাসার প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি থাকা দরকার সেগুলো লেখো। আমার বাসার প্রাথমিক চিকিৎসার বাক্সে থাকা উচিত এমন কিছু জরুরি জিনিসের তালিকা নিচে দেওয়া হলো।
তুলা ও গজ, ব্যান্ডেজ, প্যাড, ডেটল বা অ্যান্টিসেপটিক লিকুইড, স্পিরিট, ব্যথা কমানোর ওষুধ যেমন পেইনকিলার, বার্ন লোশন বা বার্ন মলম, অ্যান্টিসেপটিক পাউডার বা মলম, গরম বা বরফের ব্যাগ, কাঁচি ও পিন্স, ওষুধের ছোট বোতল বা ট্যাবলেট, ডাক্তারের পরামর্শ মতো। এইসব জিনিস একটি পরিষ্কার, উঁচু এবং সবার নজরে আসার জায়গায় রাখা উচিত, যাতে প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়। পার্ট 4, গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে গাছ। সুমি তার বাবার সহায়তায় বাড়ির ছোট প্রাঙ্গণে শাক সবজি ও ফলের বাগান করেছে। আর বারান্দায় টবে ফুলের গাছ লাগিয়েছে। প্রতিদিন সে গাছগুলোতে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, নিজ হাতে শাক সবজি, ফল তুলে আনে। টাটকা শাক সবজি, ফল খেয়ে ওদের পরিবারের সবার স্বাস্থ্য ভালো ও মন প্রফুল্ল থাকে। সুমির মতো আমরাও গৃহ ও গৃহের পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন রকম গাছ লাগাতে পারি। শহরে আমরা ফ্ল্যাট বাড়ির বারান্দা ও ছাদে টবে বিভিন্ন রকম গাছ লাগাতে পারি। গাছ থেকে আমরা অনেক উপকার পাই। যেমন, গাছ আমাদের অক্সিজেন যোগায়, যা আমরা শ্বাস গ্রহণের মাধ্যমে নিয়ে থাকি। শাকসবজি ও ফল গাছ পরিবারের সদস্যদের পুষ্টি যোগায়। ফুল গাছ গৃহের শোভা বাড়ায়। বড় গাছ বাড়িতে ছায়া দেয়, পরিবেশকে আরামদায়ক করে। অনেক বাড়িতে খোলা প্রাঙ্গণ থাকে, সেই জায়গাগুলোকে পরিষ্কার করে বাড়ির সামনের অংশে ফুলের বাগান ও পিছনের অংশে সবজি, ফলের বাগান করা যায়। টবে ও গৃহের আঙিনায় গাছ লাগানো ও পরিচর্যা। টবে বা আঙিনায় দুইভাবে গাছ লাগানো যায়। বীজ পুঁতে, চারা গাছ লাগিয়ে। আঙিনায় গাছ লাগানোর জন্য প্রথমে জায়গাটাকে প্রস্তুত করে নিতে হয়। আঙিনা হলে আগাছা পরিষ্কার করে কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা ও সমতল করে দিতে হবে। মাটির উর্বরতার জন্য মাটিতে গোবর বা জৈব সার মেশাতে হয়। এরপর বীজ বা চারা রোপণ করতে হয়। আঙিনায় ছোট, বড় সব গাছই লাগানো যায়। এখানে আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, পেয়ারা ইত্যাদি গাছ লাগাতে পারি। তাছাড়া বিভিন্ন মৌসুমী শাক সবজির চাষও করা যায়। টবে ফুলের গাছ, ব্যাককট টবে সবজির গাছ। আঙিনা না থাকলে ছোট বড় টবে বিভিন্ন সবজি, কলম করা গাছ, বিভিন্ন মৌসুমী ফুল লাগানো যায়। এই ক্ষেত্রে টবের মাঝে ছিদ্র বরাবর একটি মাটির চারা রাখতে হবে। তার উপর ইটের খোয়া ও শুকনা পাতা রেখে সারযুক্ত মাটি এমনভাবে ভরতে হবে যাতে টবের উপর দিকে 2 ইঞ্চি পরিমাণ খালি থাকে। বীজ থেকে চারা গজালে নিয়মিত গাছে পানি দিতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থাও থাকা দরকার। মাঝে মাঝে চারার গোড়ার মাটি নিড়ানির সাহায্যে আলগা করে দিতে হয়। এতে মাটিতে সূর্যের আলো, বাতাস প্রবেশ করতে পারে এবং মাটির রস ধারণ ক্ষমতা বাড়ে। গাছের গোড়ায় কোনো আগাছা হলে তার সাথে সাথে তুলে ফেলতে হবে, কারণ আগাছা গাছের বৃদ্ধি কমিয়ে দেয়। অনেক সময় গাছে পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। এক্ষেত্রে প্রয়োজনবোধে কীটনাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভালো গাছের জন্য প্রয়োজন টবে লতানো গাছ, সতেজ চারা বা পুষ্ট বীজ, আলো, বাতাস, পানি, সারযুক্ত ভালো মাটি, নিয়মিত পরিচর্যা। গৃহের আঙিনায় একটি সুন্দর বাগান। কাজ 1, টবে একটা ফল গাছ লাগানোর পদ্ধতি বর্ণনা করো। টবে একটি ফল গাছ লাগানোর পদ্ধতি। 1. টব প্রস্তুত করা। টবটি পরিষ্কার করে নিই। টবের তলায় পানি নিষ্কাশনের জন্য ছোট ছিদ্র খোঁড়া। 2. মাটি ও সার ভরা। টবের তলায় একটি স্তর মাটির চারা রাখি। এর উপর ইটের খোয়া বা ছোট পাথর দিয়ে স্তর তৈরি করি। তার উপর শুকনা পাতা বা জৈব সার মিশিয়ে উর্বর মাটি করি। মাটি ভরার সময় উপরের দিকে 2 ইঞ্চি খালি জায়গা রাখি। 3. চারা বা বীজ লাগানো। যদি চারা ব্যবহার করা হয়, তাহলে সাবধানে চারা গাছটি মাটিতে বসাই। বীজ ব্যবহার করলে বীজ পুঁতে মাটি সামান্য চাপ দিই। 4. পানি দেওয়া। লাগানোর পর গাছের চারপাশে পানি দিই। নিয়মিত পানি দিতে হবে, কিন্তু খুব বেশি ভিজিয়ে রাখব না। 5. পরিচর্যা ও সুরক্ষা। চারার গোড়ার মাটি মাঝে মাঝে নিড়ানির সাহায্যে আলগা করি। আগাছা বা অপ্রয়োজনীয় উদ্ভিদ সঙ্গে সঙ্গে তুলে ফেলি। প্রয়োজন হলে পোকামাকড়ের জন্য নিরাপদ কীটনাশক ব্যবহার করতে পারি। 6. অতিরিক্ত যত্ন। গাছ পর্যাপ্ত আলো, বাতাস ও সার পায় কিনা দেখব। লতানো বা ছোট ফলগাছের জন্য সমর্থন হিসেবে কাঠ বা লাঠি ব্যবহার করা যেতে পারে। কাজ 2, গাছের নিয়মিত পরিচর্যা বলতে তুমি কি কি করণীয় মনে করো? গাছের নিয়মিত পরিচর্যা করার জন্য করণীয়: নিয়মিত পানি দেওয়া, গাছের ধরন অনুযায়ী পর্যাপ্ত পানি দিতে হবে। মাটি নিড়ানো বা আলগা করা, মাঝে মাঝে মাটির ওপরের স্তর আলগা করে দিলে বাতাস ও সূর্যের আলো মাটিতে পৌঁছায়। সার প্রয়োগ করা, গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য জৈব বা রাসায়নিক সার সময়মতো দেওয়া। আগাছা তোলা, গাছের গোড়ায় আগাছা থাকলে তা সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। ছাঁটাই করা, শুকনো বা অপ্রয়োজনীয় শাখা, পাতাগুলো কেটে ফেললে গাছ সুন্দর ও সুস্থ থাকে। পোকামাকড় নিয়ন্ত্রণ, প্রয়োজন হলে নিরাপদ কীটনাশক ব্যবহার করা। সঠিক আলো ও স্থান নিশ্চিত করা, গাছ পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস পায় কিনা দেখব। টবে লাগানো গাছের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা দেখা, অতিরিক্ত পানি জমে থাকলে তা গাছের জন্য ক্ষতিকর। অনুশীলনী, বহুনির্বাচনী প্রশ্ন। 1. গৃহের অনানুষ্ঠানিক স্থান হল ঘ সাজসজ্জার ঘর।
2. আদিম যুগের মানুষের আশ্রয়স্থল খোঁজার কারণ। আই. হিংস্র বন্য প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষা। ই. প্রতিকূল আবহাওয়া থেকে জীবন বাঁচানো। ই. পরিবার গঠনের জন্য। নিচের কোনটি সঠিক? ক, আই ও ই। নিচের অনুচ্ছেদটি পড়ো। 3 নং ও 4 নং প্রশ্নের উত্তর দাও। অনিতা নামকরা নার্সারি থেকে একটি মরিচের চারা কিনে এনে মাটিভর্তি টবে রোপণ করে তার পড়ার ঘরে রাখল। মরিচ গাছের রোগবালাই দমনে কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় তাও জানল। অনিতা গাছে নিয়মিত পানীয় দিত। তারপরও গাছটির যথাযথ বৃদ্ধি হল না এবং মরিচও ধরল না। 3. গাছটি বৃদ্ধি না পাওয়ার কারণ হল খ, পর্যাপ্ত আলো বাতাসের অভাব। 4. অনিতার গাছের যথাযথ বৃদ্ধির জন্য দরকার আই. পর্যাপ্ত সার ব্যবহার। ই. টবটি বারান্দায় আলোতে নিয়ে রাখা। ই. পানির পরিমাণ বাড়িয়ে দেওয়া। নিচের কোনটি সঠিক? অনিতার গাছের যথাযথ বৃদ্ধির জন্য দরকার ক, আই ও ই। পর্যাপ্ত সার ব্যবহার ও টবটি বারান্দায় আলোতে রাখা। সৃজনশীল প্রশ্ন। রায়ান যেকোনো কাজ করার পর নিজের জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে। এর ফলে প্রায়ই বাসার বিভিন্ন জিনিস নষ্ট হয়। রায়ানের বোন রূপা বাসার বারান্দায় টবে বিভিন্ন ফুলের গাছ লাগায়। প্রতিদিন 2 বেলা গাছে পানি দেয়, কিন্তু টবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় 1 সপ্তাহ পর রূপা দেখল যে প্রতিটি ফুল গাছের গোড়া পচে গিয়েছে। ক, গৃহ কি? গৃহ হলো এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধভাবে বাস করি এবং আমাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করি। উদাহরণস্বরূপ, রায়ান ও রূপার বাসা তাদের গৃহ। এখানে তারা বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে এবং গাছ লাগানোর মতো কাজও করে। খ, কোন পরিবেশে মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে? ব্যাখ্যা করো। মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল গৃহ পরিবেশে। ব্যাখ্যা: যখন মানুষ এমন একটি পরিবেশে থাকে যা পরিষ্কার, গোছানো এবং সুস্থ থাকে, তখন সে ছোট ছোট দায়িত্ব পালন করতে শিখে। যেমন নিজের জিনিসপত্র ঠিক জায়গায় রাখা, ঘর পরিচ্ছন্ন রাখা, খাবার বা পানি সঠিকভাবে ব্যবহার করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানুষের দায়িত্ববোধ ও কর্তব্যবোধ গড়ে তোলে। আবার এই ধরনের পরিবেশে বড় হয়ে মানুষ সমাজের অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। গ, রায়ানের মধ্যে কোন অভ্যাসের অভাব রয়েছে? ব্যাখ্যা করো। রায়ানের মধ্যে অভ্যাসের অভাব সাজগোছা রাখার অভ্যাসের অভাব। ব্যাখ্যা: রায়ান যেকোনো কাজ করার পর নিজের জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে। এর ফলে ঘরে জিনিসপত্র অগোছালো থাকে এবং অনেক সময় জিনিস নষ্ট হয়ে যায়। এর থেকে বোঝা যায় তার মধ্যে নিজের জিনিসপত্র ঠিক জায়গায় রাখার ও দায়িত্বশীল হওয়ার অভ্যাস নেই। এই অভ্যাস থাকলে ঘর পরিচ্ছন্ন থাকে, জিনিসপত্র দীর্ঘস্থায়ী হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও সুবিধা হয়। ঘ, রূপা কি গাছের সঠিক পরিচর্যা করতে পেরেছিল? তোমার মতামত উপস্থাপন করো। রূপা গাছের সঠিক পরিচর্যা করতে পারেনি। মতামত: রূপা প্রতিদিন গাছের পানি দিচ্ছিল, যা একটি ভালো অভ্যাস, কিন্তু টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গাছের গোড়া পচে গেছে। এর অর্থ, সঠিক পরিচর্যা মানে শুধু পানি দেওয়া নয়, বরং গাছের সব প্রয়োজন যেমন আলো, বাতাস, উপযুক্ত মাটি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা। তাই রূপা এই দিকগুলো মেনে চলেনি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. গৃহের অভ্যন্তরীণ স্থান বলতে কি বোঝায়? গৃহের অভ্যন্তরীণ স্থান বলতে বোঝায় গৃহের ভিতরের সব অংশ যেখানে বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন রান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা, সাজসজ্জা বা অতিথি আপ্যায়ন। এই স্থানগুলো কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা ঘর বা কক্ষ হিসেবে সাজানো থাকে। 2. তোমার বাড়ির আঙিনায় কিভাবে গাছ লাগাবে? ব্যাখ্যা করো। বাড়ির আঙিনায় গাছ লাগানোর পদ্ধতি: 1. জায়গা প্রস্তুত করা। আঙিনার আগাছা পরিষ্কার করব। কোদাল দিয়ে মাটি খুঁড়িয়ে আলগা ও সমতল করব। মাটিতে গোবর বা জৈব সার মিশিয়ে উর্বর করতে হবে। 2. বীজ বা চারা রোপণ। ছোট বা বড় গাছের চারা বসানো বা বীজ পুঁতানো হবে। চারার চারপাশে মাটি দিয়ে সঠিকভাবে স্থির করতে হবে। 3. পানি দেওয়া। নিয়মিত পানি দিতে হবে, কিন্তু অতিরিক্ত জমতে দেওয়া যাবে না। 4. পরিচর্যা। আগাছা সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। মাঝে মাঝে মাটি নিড়ানো বা আলগা করতে হবে। প্রয়োজনমতো সার ব্যবহার করতে হবে। পোকামাকড় বা রোগ দেখা দিলে নিরাপদ কীটনাশক প্রয়োগ করতে হবে। 5. অতিরিক্ত যত্ন। গাছ পর্যাপ্ত সূর্য আলো ও বাতাস পাবে কিনা দেখব। লতানো গাছের জন্য সমর্থন হিসেবে লাঠি বা জালের ব্যবহার করা যেতে পারে। 3. প্রাথমিক চিকিৎসা বাক্সে যে ধরনের উপকরণ থাকে তার একটি তালিকা তৈরি করো। প্রাথমিক চিকিৎসা বাক্সে থাকা প্রয়োজনীয় উপকরণের তালিকা: তুলা ও গজ, ব্যান্ডেজ, প্যাড, ডেটল বা অ্যান্টিসেপটিক লিকুইড, স্পিরিট, ব্যথা কমানোর ওষুধ, পেইনকিলার, বার্ন লোশন বা বার্ন মলম, অ্যান্টিসেপটিক পাউডার বা মলম, গরম বা বরফের ব্যাগ, কাঁচি ও পিন্স, ওষুধের ছোট বোতল বা ট্যাবলেট, ডাক্তারের পরামর্শ মতো।